প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দেখ তানভীর, বিয়ে করবি না ভালো কথা, কিন্তু মেয়েটাকে তো দেখতে যেতে পারিস, নাকি সেটাও করতেও তোর অলস লাগে? সকাল সকাল আম্মুর মুখে নিজেকে অলস শুনে একটা জোকস মনে পড়ে গেল। একজন লোক ছিপে মাছ ধরছে, একটি লোক পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু লোকটি খেয়াল করলো মাছ ধরা ব্যক্তি বেশ খানিকটা সময় তার ছিপে মাছ তুলে বসে আছে। দ্বিতীয় লোকটি কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ভাইয়া, কি ব্যাপার, মাছটা ছাড়িয়ে নিচ্ছে না কেন বড়শি থেকে? তখন মাছ ধরা লোকটি বলে, ভাই, আপনি যদি ছাড়িয়ে দিতেন। দ্বিতীয় লোকটি বিরক্ত হয়ে মাছ ছাড়িয়ে বলে, এতই যখন অলস, তো আপনার ছেলেকে নিয়ে আসতে তো পারেন। মাছ ধরা লোকটি একটু হেসে বলে, তা ভাই, আছে নাকি এমন কোনো প্রেগনেন্ট মহিলা? আমি এখনো সিঙ্গেল কিনা। কি রে, কি ভাবছিস? আজ সন্ধ্যায় তোর আব্বু আসবে, তোকে যেতে হবে মেয়ে দেখতে, না হলে তোর অলসতা যাবে না। মেয়ের ছবিটা দেখ, তোর পছন্দ হবে। আমি খাবার না খেয়ে আম্মুর দিকে তাকালাম। আচ্ছা, আমারও কি তবে বলা উচিত যে আছে নাকি এমন কোনো মানে ওই মহিলা? ধুর, কী সব ভাবছি, বলা যায় নাকি? পারবো না আম্মু, এসব বিয়ে হবে না আমার দ্বারা। এখনকার মেয়েদের টাকা খরচ করে বিয়ে করার কোনো দরকার নেই, পেঁয়াজ দেখালেই এমনিতেই চলে আসবে। আম্মু আমার কথা শুনে রাগী লোকে তাকালো, আর আমি ভয়ে সকালেই বাড়ি থেকে বের হলাম। ছবিটা না দেখেই ফেলে দৌড় দেই। ধুর, আর বাড়িতেই যাব না। নীলক্ষেতের মোড়ে রিক্সা থেকে নামতেই ভিজে চুপসে গেলাম। নীলচে আকাশ হঠাৎ করেই কালচে হয়ে এভাবে পানির অত্যাচার করবে জানলে বাড়িতেই ঘুমিয়ে কাটাতাম। কি ভয়ঙ্কর বৃষ্টি রে বাবা! মোবাইলটা কোনো মতে পকেটে চালান করে দিয়ে ভোঁ দৌড় মারলাম। গন্তব্য সামনের দোকানগুলোর কোনো চিপা, যার ওপরে তাকালেই মেঘঘন আকাশটা দেখা যাবে না। বৃষ্টি থেকে পরিত্রাণ পাব। দৌড়াচ্ছি আর আশেপাশে চিপাগুলোর দিকে তাকাচ্ছি। দৌড়াতেও যে এত কষ্ট জানলে আজ হেঁটেই যেতাম, কিন্তু বৃষ্টিতে তো বাঁচতে হবে। তবে চিপাতে মানুষে ঠাসা। এই দেশের জনসংখ্যা এত বেশি কবে হইল? বাড়ি থেকে বের হয় না দেখে মনে হয় চোখে পড়ে না। আমার তো ঘুমাতেই কষ্ট লাগে মাঝে মাঝে। ধুর, কোনো জায়গা ফাঁকা খুব একটা দেখছি না, এত জনসংখ্যা। ছোটবেলায় এক ম্যাগাজিনে পড়েছিলাম, বিনোদনের যথেষ্ট উপকরণ না থাকাই যৌনতাই বিনোদনের প্রধান উপলক্ষ। কিন্তু এখন তো বিনোদনের অভাব নেই, তাও জনসংখ্যা এত বেশি কেন? একটা দোকানে কিছুটা ভিড় কম, যাই ওইদিকে যাই। এই সরে দাঁড়ান, স্টুপিড! ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। মোটা নীল ফ্রেমের চশমার ভেতর দিয়ে টানা সরল দুটি চোখ, কয়েক গাছে চুল সামনে এলোপাথারিভাবে পড়ে আছে, ঠোঁট দুটো রাগে কাঁপছে, গালে হালকা টমেটো মার্কা লালচে আভা। আহা, কি সাংঘাতিক সৌন্দর্য মণ্ডিত মেয়ে রে! কন্যাকে দেখিয়া আমার নিজের চোখ দুটো গোল হয়ে গেল। বালকদেরকে বলছি, আপনি ক্রাশ খাইছেন এটা কখন বুঝবেন? যখন আপনি কোনো বালিকাকে দেখে আপনার নিজের চোখ দুটো তার সৌন্দর্যের মহিমায় আলুর মতো গোল হবে তখন। লাভ অ্যাট ফার্স্ট সাইট কিনা জানি না, কিন্তু ক্রাশ কাকে বলে, কত প্রকার, কিভাবে হয়, কত মার্ক, সবে আজ বুঝে গেছি। কন্যা আবার একটু চিৎকার দিয়ে বলিল, এই স্টুপিড ছেলে, কি সমস্যা কি আপনার? আপনার কি কোনো সমস্যা আন্টি? হোয়াট? এই যে হ্যালো, আমাকে কোন দিক দিয়ে আপনার আন্টি মনে হচ্ছে? ফাজিল ছেলে কোথাকার! আমি কি দেখতে তোর আন্টির মতো লাগি? হুম, চাচি, ফুপি, খালার মতোই লাগছে। অ্যানি ডাউট? চুপ! তোর পা আমার পায়ের উপর থেকে সরা বলছি, বেয়াদব ছেলে কোথাকার! নিচের দিকে তাকালাম, দেখি আমি কন্যার পায়ের ওপর পা দিয়েই আছি। কিন্তু ছেমড়ির স্বভাব দেখে রাগ বেড়ে গেল, সরাসরি তুই তুই করছে। তাই তার পায়ে আরও একবার জোরে পাড়া দিয়ে সরিয়ে নিলাম।
তখনই মেয়েটি রেগে আহ বলে চিল্লিয়ে উঠল। আপু, কোনো সমস্যা? পাশে তাকিয়ে দেখি এক হালার নারীবাদী লোক চলে আসছে। দেখতে একদমই পালোয়ান, সিচুয়েশন অনুকূল হইতে প্রতিকূলে চলে যাচ্ছে। দেখুন না ভাইয়া, বেয়াদবটা আমার সাথে অভদ্রতামি করছে। বলেছি দেখে আবার শয়তানি করছে। আমি হা হয়ে মেয়েটির দিকে একবার তাকালাম, আরেকবার পালোয়ানের দিকে তাকালাম। পালোয়ান বলে ওঠে, এই যে ভাই, মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? দেখে তো ভদ্র ঘরের অভদ্র ছেলে বলে মনে হচ্ছে। সরে দাঁড়ান, এখনই বলছি, না হলে কিন্তু বহুত সমস্যা আছে। আজকালকার ছেলেরা মেয়ে দেখলে ভাব লইতে থাকে, চুল ঠিক করে, হাঁটার পোজ চেঞ্জ করে। ফাজিল ছেলে কোথাকার। ফৈনির লোকটার কথা শুনে মাথাটা গেল গরম হয়ে। কইলাম, আপনি নিজের চরকায় তেল দিন। আমি এখনো ঢুকতেই পারলাম না, সারা শরীর ভিজে যাচ্ছে, আর ইচ্ছে করে তো পায়ে পা দিই নাই। একটু ভুল করে মিস্টেক করে ফেলেছি বলেই আমাকে স্টুপিড শয়তান বলতে হবে? যথাসম্ভব ভাব নিয়া লোকটার দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। মেয়ে মানুষ দেখলেই যে কেউ হিরো আলম সাইজা কুষ্টিয়ার দই খাওয়ার মতো ভাব নিয়া ফাইট করতে আসবে, এটা ডাল ভাত। আর এই ব্যাটা তো একটা পালোয়ান। আমি ভয়ে সরে গেলাম। তা না হলে আমার মতো চিকনা একটা বাহুবলীকে এই হারামি কাটাপ্পা যদি ধরে তো আমি নিমিষেই গুঁড়া গুঁড়া হয়ে যাব। সরে এসে মেয়েটির দিকে কঠিন একটি লুক চালান করে দিলাম। এখানেও তেমন কোনো লাভ হইল না। মাছি মারার ভঙ্গিতে আমাকে উড়িয়ে দিল। অগত্যা ভেজা শরীর নিয়ে অস্বস্তিকর টাইম পাস করতে হচ্ছে। এর থেকে আম্মুর সাথে মেয়ে দেখতে যাওয়াটাই অনেক ভালো ছিল, কিন্তু বুঝি না কি হয়েছে আমার। আজকাল অলসতার সাথে সাথে একটা রোগও হয়েছে, তা হলো মেয়েদের থেকে ভাবিদেরকে আমার বেশি ভাল লাগে। হুদায় এসব রোগ যে কেন হয় বুঝি না। ভাবিদের দেখলেই মনে হয় লোকের বউ এত সুন্দর হয় ক্যারে। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি একটু হালকা হয়ে আসলো। বের হয়ে যাব কি না ভাবছি, তখনই ওই বেটি আবার খেঁকিয়ে উঠল। সরে দাঁড়ান, রাস্তাটাও দখল করে রাখছে, বের হব। যাক, তুই থেকে সরাসরি আপনিতে আসছে, উন্নতির লক্ষণ। মেয়েটা তো খারাপ না, কিন্তু মেজাজটা একটু বেশিই করা। বাপ মনে হয় গ্রাম্য চেয়ারম্যান বা মেম্বার হবে। এই ধরনের লোকেদের মেয়েগুলো একটু ভাব নিয়াই রাস্তায় চলে, কিছু কইলেই খ্যাক কইরা ওঠে। সরে দাঁড়ালাম। সামনে দিয়ে যখন বের হয়ে গেল তখন নাকে সেই মানের একটা সুবাস পেলাম। আহা, রাগ ধুয়ে মুছে মিঠা পানি হয়ে গেল। ভালো করে একটু দেখলাম, মেয়েটা আসলেই মায়াবী, সুন্দরী তো পাগলও বলবে। ঘুরে জায়গা নিয়ে দাঁড়াতে যাব, একসাথে অনেকগুলো হাসির শব্দ শুনে পেছনে তাকালাম। চেয়ারম্যানের বেটি রাস্তার ময়লা আবর্জনা ও কাদায় গড়াগড়ি খাচ্ছে। একটি কলার খোসা পায়ের চাপে ভত্তা হইয়া ঈদের চাঁদের আকার ধারণ করে উনার পতনের ইতিহাসে সাক্ষী হয়ে আছে। অনেকের সাথে আমিও মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে গেলাম। মেয়ে মানুষ, তাই হয়তো কেউ হাত দিয়ে তুলতে ইতস্ত করছে। আর মেয়েটার চশমাটাও চোখে নাই, সেও বোধ করি কিছুই দেখতে পারছে না। আর সারা শরীর তো কাদায় যাচ্ছে তাই অবস্থা। বাজে একটা সিচুয়েশন। দেখি সরেন তো ভাই, সরেন, ওর চশমাটা দেখুন তো কই। বলে আমি এগিয়ে গেলাম। মায়া লাগলো চোখ দেখে। চশমা ছাড়া মনে হয় কিছুই দেখতে পারছে না। মানুষ গোল হয়ে নাটক দেখছে। কেউ কেউ তো আবার শরীর দেখার মতো বড় সুযোগ হাতছাড়াও করছে না। আমি হাতটা বাড়িয়ে টেনে তুলে কানের কাছে যেয়ে বললাম, আন্টি, আমি আপনার স্টুপিড, টেনশন করবেন না। কোথাও লেগেছে? মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না, আমার চশমাটা কোথায়, একটু খুঁজে দিন না প্লিজ। একজন চশমাটা এনে দিল আমার হাতে। একদিকের ফ্রেম ভেঙে গেছে। চশমাটা ওর হাতে দিয়ে একজনকে রিকশা ডেকে দিতে বললাম। মেয়েটির দিকে তাকালাম। কোনো রকমে চশমাটা পরে বোকা বোকা দৃষ্টিতে চারদিক তাকাচ্ছে। আমার দিকে তাকিয়ে এমন একটা লুক দিল
ওই দৃষ্টিতে এত মায়া তা দেখার পর মনে হলো আমার কয়েকটা হার্টবিট পালস মিস হয়ে গেছে। আস্তে করে হাতটা ধরে ওকে দাঁড় করালাম, তারপর বললাম, আঘাত পেয়েছেন কোথাও? কি জানি, আমার না খুব কান্না পাচ্ছে। রিকশায় করে বাসায় চলে যান, ড্রেসের তো খুবই বাজে অবস্থা। আপনি যাবেন আমার সাথে একটু, প্লিজ? আমি এমনিতেই যেতে চাচ্ছিলাম মনে মনে, মেয়েটির বলাতেই মিস করা পালস আবার ফিরে এলো যেন। একসাথে রিকশায় উঠলাম। মানুষজন আমার আর ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। কেন জানি বুকের কোথাও নতুন কিছু সুর বিভিন্ন তাল আর লয় নিয়ে বাজতে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রিকশার হুডটা তুলে দিলাম, পলিথিন দিয়ে ঢেকে নিলাম নিজেদেরকে। মামা কই যাইমু? রিকশা মামার আবেগী কণ্ঠ। আমি কাদা কুমারীর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে দেখি ওনার কাজল কালো চোখে মেঘের ঘনাঘাটা। বর্ষণ হলো বলে শুধু কেবল একটু টোকা দেবার পালা। মামা দেখছো তো তোমার ভাবির কি অবস্থা, চলতে থাকো। উনি এখন কোথায় যাবে সেটা বলার মুডে নাই, আগে মুড ঠিক হোক তারপর। উফ, আপনি সব সময় এমন ফাজলামো করেন কেন, স্টুপিড? যাক, কথা বলেছেন তাহলে, খোঁচাটা কাজে দিয়েছে। এখন জলদি বলেন কোথায় যাব। চোখে তো মেঘের ঘনঘাটা দেখতে পারছি। বর্ষণ শুরু হলে আবার বলতে পারবেন না, তখন আপনাকে উল্টো আমাকেই ঘুম পাড়ানি গান গাইয়ে কান্না থামাতে হবে। আপনি না একটা যাচ্ছে তাই। এই মামা, স্কার্টেন চলো। রিকশা চলছে রিকশাওয়ালার ইচ্ছের গতিতে। রিকশার ওপরে পলিথিনে চিপাই আমরা দুজন নরনারী নিশ্চুপ বসে আছি। মেয়েটির গা থেকে আসা কাদার গন্ধের সাথেও স্নিগ্ধ একটা ঘ্রাণ। সেই ঘ্রাণের মাঝে নিজেকে কেমন বন্দি করতে ইচ্ছে করছে। অনিচ্ছা কিংবা দুর্ভাগ্য যেটাই হোক, মেয়েটির পাশে বসে যেতে কেমন যেন উন্মাদনা তৈরি করছে। মেয়েটির সাথে বারবার ছোঁয়াতে আমি বরাবরই কেঁপে উঠেছি। আচ্ছা, ওনারও কি তাই হচ্ছে? ধুর, কেন হবে? উনি কি আমার মতো করে ভাবছে নাকি? ভাগ্যিস আজ বাড়ি থেকে বের হয়েছিলাম, ভাগ্যিস কলার খোসাটা রাস্তায় পড়েছিল। আচ্ছা, উনি তো আমাকে চেনেই না, তাহলে আমাকে সাথে নিয়ে কেন যাচ্ছে? নাম জিজ্ঞাসা করব? না থাক, ভাব নিতে পারে। আপনার নাম কি? স্টুপিড ছেলেটার নাম কি আর হবে, তানভীর। কি করেন? এই তো ঘোরাঘুরি। বাপের হোটেলে আম্মু রান্না করে দেয়, আর আমি বিলবিহীন কাস্টমার হয়ে খেয়ে থাকি। তার মানে বেকার? বেকার বলিয়া লজ্জা দিবেন না, বেকাররাও তো মানুষ। মেয়েটা হাসল। ওর হাসি সংবিধানে নিজেকে বন্দি করতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনার নাম কি? নাম দিয়ে কি করবেন? আমারটা জানলেন আর আমি আপনারটা জানবো না? নিতু। নিতু? বাহ, বেশ ভালো নাম তো। নামটা বলে ও সামনের দিকে তাকালো। আমি ওর দিকে তাকালাম। মুখের একপাশে হালকা কাদা লেগে আছে, দেখতে নেহাত মন্দ লাগছে না। সে আর কোনো কথাও বলছে না, আর আমিও চুপ করে রইলাম। কখন যে তাকে তাকিয়ে দেখতে দেখতে ওদের বাড়ির সামনে চলে আসলাম তা টেরই পেলাম না। চলে এসেছি, নামেন। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিতুর দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে আবার মুচকি হাসলো। তখনই বুকের কয়েকটা পালস মিস হয়ে গেল মনে হয়। কাদা কুমারীও যে এতটা মিষ্টি করে তাকাতে পারে জানা ছিল না। কয়েক মিনিট আগে চেনা মেয়েটাকে এখন অনেক পরিচিত আর কাছে লাগছে। আমি ওর দিকে তাকিয়ে প্রসঞ্জিত লুকে একটা হাসি দিলাম। তাহলে ভেতরে যান, বডিগার্ডের কাজ তো শেষ। আপনি কি সবসময় এমন ফাজলামি করেন? সব সময় না, তবে প্রতিদিন। আপনি না, তবে এখন সোজা আমাদের বাড়িতে আসবেন। উপরে তাকিয়ে দেখুন, আমার মা বারান্দায় দাঁড়িয়ে সব দেখছে। ভিতরে যে ওনাকে ভালো করে বুঝিয়ে বলবেন যে আপনি আমার কেউ না। আর অবশ্যই এটা বলবেন
যে আজ কি কি হয়েছে। আসুন এখন। মা, দেখুন মিস, আমি কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে ফেলিনি। বিচার দিবেন কেন? এই আসুন তো। ওপরে তাকানোর সাহস হলো না। আমি সর্বদাই মেয়েদের মাদেরকে ভয় পাই। কেন পাই তা জানি না। নিতুর পেছনে হাঁটতে লাগলাম। গেটের কাছে আসতেই দারোয়ান দাঁড়িয়ে সালাম দিল। বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা চারপাশ দেখছি। কি মালদার পরিবার রে এরা! নিতুর বাবা মনে হয় বিদেশে থাকে, না হয় কোনো ঘুষখোর পুলিশ হবে। তা না হলে বাড়ির মধ্যে এত কিছু। কাজের মেয়ে এসে এক গ্লাস আপেল জুস দিয়ে গেল। আমি সোফাতে বসে এক ঢোকেই সাভার করে দিলাম। তখনই শুনতে পাই, নাম কি তোমার? সিঁড়ির দিকে তাকিয়ে দেখি আম্মুর বয়সের একজন মমতাময়ী মহিলা নিচে নেমে আসছে। ইনি হবে নিতুর মা। দেখতে তো বেশ সহজ সরলই লাগছে। ইস, আমার আম্মু যদি এমন হতো। তা না, উনি তো বাড়ির ডন। আব্বুও ভয় পাই, আমিও পাই। কাছে আসতেই আমি দাঁড়িয়ে সালাম দিয়ে বললাম, জি আমি তানভীর। উনি সালামের উত্তর দিয়ে বললেন, বসো। ভালো নাম কি তোমার? জি তানভীর আহমেদ। তোমার নামটা বেশ চেনা চেনা লাগছে। কোথায় যেন আমি শুনেছি, ঠিক মনে করতে পারছি না। তা তোমার বাবা কি করেন? জি, একজন ব্যবসায়ী। তোমার মা কি করেন? জি, হাই স্কুল টিচার। বাসা কোথায়? জি, যশোর। তোমরা কয় ভাই বোন? আরে, এ মহিলার সমস্যাটা কি? দেখে সাদাসিধে লাগছিল, কিন্তু ইন্টারভিউ নেওয়ার মতো এত প্রশ্ন কেন করছেন উনি? ধুর, মেজাজ যাচ্ছে বিগড়ে। শান্ত ভঙ্গিতে বললাম, জি আমি একাই, কোনো বোন বা ভাই নেই। ও, তোমার অনেক কিছুই আমার চেনা চেনা লাগছে। তা তুমি কি করো? কিছুই না, বেকার। ও, তা পড়াশোনা? শেষ করেছি, চাকরি হব হব ভাব। আচ্ছা, দুপুরে খেয়ে যেও। না আন্টি, আমি বাইরে খেয়ে নিব। খেয়ে যেতে বললাম না? তারপর উনি চলে গেলেন। হঠাৎ ওনার মুখটা কেমন রাগি রাগি হয়ে গেল। বুঝলাম না কেন হয়েছে। আমি কি বেকার বলে নাকি? নিতু আসলো, আমাদের মধ্যে টুকিটাকি গল্পও হলো। নিতু আমার থেকে 5 বছরের ছোট। ঢাকা ভার্সিটির মার্কেটিংয়ে পড়ছে। হাসাহাসি ফাজলামি চলতে লাগলো আমার। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। সময়টা খারাপ যাচ্ছে না। দুপুরের খাবারটা ওদের বাসাতেই করলাম। নিতুর মায়ের হাতের রান্নাটা বেশ ভালো। এই বাড়িতে ঘরজামাই হতে ভালোই লাগবে। আন্টির রান্নার প্রশংসা করলাম, ধন্যবাদও দিলাম। নিতুর দিকে তাকিয়ে কেমন যেন একটা অনুভব হতে লাগলো। বুকের হার্টবিট যেন আবার জোরে চলতে শুরু করেছে। আমি নিতুকে বললাম, আচ্ছা যাই তাহলে। অনেক ভালো একটা দিন কাটলো আমার। মনে হয় জীবনের একটা সেরা দিন। যে কারণে বাড়িতে ঢুকেছিলাম, আন্টি তো সে বিষয়ে কোনো কোশ্চেনই করেননি। মনে হয় উনি বুঝে গিয়েছেন যে আমি আপনার কেউ না। হুম। দুজনেই চুপ হয়ে গেলাম। কি বলবো মাথায় আসছে না। নিতু চুপ করেই দরজার কাছে দাঁড়িয়ে রইল। আমি ওর দিকে তাকালাম। ও হাতের নখ খেতে লাগলো। কেমন যেন বিষণ্ণ লাগছে তাকে। আচ্ছা, আমার কি তাকে কিছু বলা উচিত? কি বলবো? আমাদের কি আর দেখা হবে? প্রতিদিন কি ওদের বাড়ির আশেপাশে ঘুরবো? ধুর, ভালো দেখাবে সেটা? মনের চারপাশে যেন এক বিষণ্ণ বিশালতা ঘিরে রেখেছে। চুপ করেই আছি। নিতু বলল, আচ্ছা, আপনার কি কিছু বলার আছে? নিতুকে বিদায় দিয়ে বাহিরে চলে আসলাম। পেছনে ঘুরে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আকাশ তখনই দমকা হওয়ার সাথে সাথে বৃষ্টির আহ্বানে ছেয়ে গেছে। আমি জোরে হেঁটে রিক্সা নিলাম। বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কাল ছাতার জন্য আবার আসব। অন্তত মেয়েটাকে তো দেখতে পারবো। সারাদিন কই ছিলি বান্দর? কই আম্মু? কি কই?
আমার লেজ? আর তোমার এবার লেজ কই? লেজ মানে? আরে তুমিই তো বললে বান্দর। তা বান্দর তোমরা না হলে আমি কিভাবে হইলাম? লেজই বা কোথায়? গুগল থেকে কি ডাউনলোড করেছিল আমাকে? সারাদিন কোথায় ছিলি? আর হাতে ছাতি কেন? তুই তো ছাতি ছাড়াই বের হয়েছিলি। ছাতাটার দিকে চোখ গেল। অবাক করার বিষয় হলো সারাটা রাস্তা ছাতাটা খোলার কোনো দরকার পড়েনি, কারণ বৃষ্টি আসেনি। এখনো আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নিতুর কথা মনে পড়ে গেল। মেয়েটা অনেক ভালো। আচ্ছা, আম্মুকে যদি বলি নিতুকে বিয়ের কথা? ধুর, বাড়িতে কি কেউ বলে নাকি নিজের বিয়ের কথা? গুছিয়ে নে, আজকে সেই মেয়েটাকে দেখতে যাব। আম্মুর কথা শুনে ভাবনা থেকে বাস্তবে ফিরলাম, কিন্তু আম্মু যা বলল তার জন্য মনে হচ্ছে আবার দৌড় দেই। কি বলে এসব? আমি কোনো মেয়েকে এখন বিয়ে করব না। নিতুকে আমার চাই। কি হলো? তাড়াতাড়ি রেডি হ। আম্মু। জানি তুমি শোনো এখন বিয়ে করবে না। আচ্ছা যা, বিয়ে করতে হবে না। সোফাতে গিয়ে বস, আমি তোর জন্য চা আনছি। এটা কি হলো? আম্মু হঠাৎ এমন করে কথা বলল কেন? রাগী মোড় থেকে হঠাৎ শান্ত হয়ে কথা বললে কেন? সে যাই হোক, আমার আসলে এখন একটু চা খাওয়ার দরকার। সোফাতে যেয়ে বসলাম। আম্মু চা আনলো। বেশ আরামে বসে চা খেয়ে যখনই উঠতে যাব, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে তাকাতেই আমার চোখ ছানা বড়া, কারণ আমার সামনে ঘোমটা টেনে বসে আছে একটি মেয়ে। মেয়েটাকে দেখা যাচ্ছে না, মাথায় ঘোমটা দিয়ে আছে। কিন্তু মেয়ের পাশে যিনি বসে আছে ওনাকে আমি খুব ভালো করেই চিনি। উনি হলেন নিতুর মা। কিন্তু উনি আমার সামনে বসে আছে কেন? আর আমি বা কোথায়? নীলিমা ভাবি, আপনার ছেলের তাহলে ঘুমটা ভাঙলো। এত ঘুমায়? ঘুমাবেই তো। চাই ঘুমের ওষুধ দিয়েছিলাম তো। পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছিল বাবুটা। ভাবি, আপনি পারেনও বটে, কিন্তু আপনার আগেই ছেলে আমাদের বাড়ি ঘুরে এসেছে একবার। ছেলে কিন্তু মাশাল্লাহ। হবেই তো, ছেলে ইঞ্জিনিয়ার বলে কথা। ইঞ্জিনিয়ার? ঘোমটা তুলে মেয়েটি আমার দিকে তাকালো, আর আমি তাকে চোখ বড় বড় করে দেখছি। মেয়েটাও আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা যে নিতু আমি কল্পনাও করিনি। কোথা থেকে যে কি হলো? তার মানে আম্মু আজ সকালে নিতুর কথা আমাকে বলেছিল, ওর ছবিও আমাকে দেখাচ্ছিল। কিন্তু আমি তো দেখিনি। আগে জানলে ঠিকই দেখতাম। ধুর, জানবো কিভাবে? তানভীর, নে আংটিটা পরিয়ে দে। আমি বাধ্য ছেলের মতো আংটিটি পরিয়ে দিলাম। নিতু কেবল হা হয়েই তাকিয়েছিল, কিন্তু ওর থেকে বেশি আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আচ্ছা ভাবি, ওদের একটু কথা বলার সুযোগ দেওয়া উচিত। চলুন আমরা উপরের ঘরে যাই। আম্মু কথাগুলো বলে সবাইকে ওপরে নিয়ে গেল। আমি আর নিতু বসে আছি সামনাসামনি ভাবে। নিতুর দিকে তাকাতে সাহস হচ্ছে না। মেয়েটা তাকাচ্ছে কিনা কে জানে। ভয় করছে আমার। কি বলবো বুঝতেও পারছি না। এই, আপনি ইঞ্জিনিয়ার আগে কেন বলেননি? আমি যে বেকার সেটাও তো বলিনি। শুধু বলেছিলাম বেকার বলে লজ্জা দিবেন না। আপনি একটা ফাজিল বান্দর, সব সময় ফাজলামো করেন। জানেন, এ বিয়েতে আমার একদমই মত ছিল না। কেন ছিল না? কারণ বিকেলের পর যাকে আমি ছাতাটা দিয়েছিলাম সেই ফাজিল ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছি। ওহ, তা যাওয়ার সময় কিছুই বলেননি কেন? আপনি বলেছিলেন। আর কি মানুষ আপনি, সব দেখার পরও বিয়ে করতে আসছেন? সব? কি সব দেখলাম? ওহ, দেখেননি? কি দেখব? আমার ছাতাটা কেটে যে আপনাকে আই লাভ ইউ লিখে দিয়েছি, ছাতাটা কি খুলেননি? না, বৃষ্টি হয়নি তো। ধুর, যান আপনি।
কোথায় যাব? ঘর জামাই থাকবো আমি। দুজনেই চুপ করে আছি। যাক, অবশেষে তাহলে কাদাকুমারী আমার হচ্ছে। বাড়ির সবাই আমাদের বিয়ে ঠিক করেছিল, আমরা জানতামই না। যাক, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও ভালো হয়। অ্যাক্সিডেন্ট থেকে যদি দারুণ কিছু হয়, তবে অ্যাক্সিডেন্টই ভালো। এখন আর কি, বালিকার সাথে প্রেমে ব্যস্ত হব, নষ্ট হব তার ভালোবাসায়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।